স্বাগতম প্রিয় বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আজ আমরা দেখতে যাচ্ছি সদ্য মুক্তিপ্রাপ্ত সিনেমা লায়লা। গল্পের শুরুতে দেখা যায় একটি বাচ্চা ছেলে, যার নাম সোনু। সোনুর মা একজন বিউটিশিয়ান, যিনি বিয়ে শাদিতে কনের মেকআপ করতে চান। সোনুও তার মায়ের সঙ্গে যায় এবং চুপচাপ দাঁড়িয়ে তার মায়ের কাজ দেখতে থাকে। সেখানে থেকেই সেও মেকআপের টেকনিকগুলো শিখে ফেলে। সোনুর মা মনে মনে চেয়েছিল তার যদি একটা মেয়ে হতো, তাই তিনি মাঝে মাঝে সোনুকে মেয়ের মতো সাজিয়ে তার ছবি তুলে রাখতেন। এরপর গল্পে কয়েক বছর কেটে যায়। অনেক আগে সোনুর মা তার জন্য একটি বিউটি পার্লার খুলে দিয়েছিলেন। মেইন মার্কেটে নিজের পার্লার দেখে সোনু খুব খুশি হয়। সময়ের সাথে সাথে সোনু সেই পার্লারকে আধুনিক করে ফেলে। সে একজন রিসেপশনিস্ট ও কয়েকজন কর্মচারী নিয়োগ দেয়। দিনে দিনে তার ব্যবসা দ্বিগুণ হারে বাড়তে থাকে। কিন্তু এলাকার কিছু পুরুষ মানুষ সোনুর এই অগ্রগতি মেনে নিতে পারে না। এক রাতে তারা মদের আসরে বসে বলে সোনুকে মেরে ফেলতে ইচ্ছে করে। আরেকজন বলে চলো ওর পার্লারে আগুন লাগিয়ে দিই। তখন আরেকজন বলে তাতে কিছু হবে না, সে তো ইন্স্যুরেন্সের টাকা পেয়ে যাবে। আবার একজন বলে আমার স্ত্রী তো অর্ধেক বেতন ওর পার্লারে খরচ করে ফেলে। আরেকজন জানায় একবার আমি আমার স্ত্রীর হাত ধরেছিলাম, সে বলেছিল সোনুর মতো করে ধরতে পারো না। সবাই তখন একমত হয় চল খালিল ভাইয়ের সাহায্য নিই। খালিল একজন স্থানীয় গুন্ডা। তারা খালিলকে টাকা দেয় আর বলে এইটা অগ্রিম টাকা, কাজ শেষ হলে আরো দেব। শর্ত হলো কাজ গোপনে হবে, কেউ যেন কিছু না জানে। খালিল বলে চিন্তা কইরো না, আমি মরেও আমার কাস্টমারের নাম বলবো না। পরদিন সকালে সোনুর পার্লারে প্রচুর ভিড়, কারণ আজ এলাকার সবচেয়ে সুন্দরী মেয়ে মালার গর্ভধারণ অনুষ্ঠান। সব মহিলা আজ সোনুর কাছে এসে সাজতেন চায়। সবাই তার কাজ দেখে খুব খুশি হয়। তাদের বিশ্বাস সোনু একবার ছুলে মেয়েরা আরো সুন্দর হয়ে যায়। সে তাদের শুধু সাজায় না, বরং তাদের নিজের বোনের মতো ভালোবাসে ও সাহায্য করে। এক মহিলা এসে অভিযোগ করে আমি তো মোটা হয়ে গেছি, আমার স্বামী আমাকে নিয়ে হাসাহাসি করে। তখন সোনু তাকে তার ফ্যাট টু ফিট প্রোগ্রামের কথা বলে। কিন্তু মহিলা বলে আমার পক্ষে ডায়েট ও ব্যায়াম সম্ভব না। তখন সোনু হেসে বলে তুমি তো ভালো রান্না করো না। মহিলা বলে হ্যাঁ। তখন সোনু বলে তুমি প্রতিদিন তোমার স্বামীকে ভালো খাওয়াও, 2 মাসে তাকে গরুর মতো মোটা বানিয়ে দাও। তখন যখন তোমরা একসাথে বের হবে, সবাই বলবে স্ত্রী চিকন, স্বামী মোটা। এরপর জ্যোতির নামে এক মহিলা আসে। তার স্বামীর তেলের ব্যবসা বন্ধ হয়ে গেছে, তাই সে শুধু আইব্রো করতে চায়। সোনু তাকে বলে এইবার শুধু আইব্রো কেন, সৌন্দর্যে ছাড় দিবে। সে তাকে হাইড্রা ফেসিয়াল করাতে বলে। সেই সঙ্গে বলে তোমার স্বামীকে বলো আমার ছবি তেলের প্যাকেজে বসাক আর লিখুক। এই তেল ব্যবহার করলে আপনি হবেন একদম সোনুর পার্লারের মতো সুন্দর। মহিলা বলে এই কাজ করতে গেলে তো 2 লাখ টাকা লাগবে, আর আমাদের হাতে সেই টাকাই নেই। সোনু সঙ্গে সঙ্গে নিজের অ্যাকাউন্ট থেকে 2 লাখ টাকা পাঠিয়ে দেয়। মহিলা অবাক হয়ে বলে এইটার কি দরকার ছিল? সোনু বলে যখন ব্যবসা চলবে তখন ফেরত দিও। ঠিক তখনই এসআই এর স্ত্রী প্রীতি পার্লারে আসে। সে চায় সোনুর হাতে মেকআপ করতে, তাও আবার বিনা লাইনে, বিনা পয়সায়। কারণ সে চায় রাতে তার স্বামীকে প্রলুব্ধ করতে। সোনুর রিসেপশনিস্ট এসে তাকে সব বলে দেয়। সোনু তখন বলে তাহলে কামলা দিদিকে ডাকো। আসলে কামলা হলো এসআই এর আসল স্ত্রী, আর প্রীতি হলো তার উপপত্নী। যখন কামলা জানতে পারে তার স্বামীর এই কুকর্ম, সে রাগে আগুন হয়ে যায়। সোনু বাইরে গিয়ে প্রীতিকে বলে তোমার একজন অতিথির সাথে দেখা করতে হবে, চলো বাইরে। বাইরে এসে 2 জনের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। তারপর ব্যাপারটা গড়ায় মারামারিতে। সারা পাড়া সেই দৃশ্য দেখতে ভিড় জমায়। যেহেতু এখন মোবাইলের যুগ, সবাই ভিডিও করতে শুরু করে। বাড়ির সম্মান রাস্তায় নেমে এসেছে। এসআই ঘটনাস্থলে আসে ও 2 জনকে আলাদা করে দেয়। তখন 2 স্ত্রী একসাথে তাকে বলে আর কখনো আমাদের সামনে এসো না। কামলা তখন সোনুকে বলে ধন্যবাদ ভাই, তোমার জন্যই আমি এই খারাপ মানুষের আসল রূপ চিনতে পারলাম। এসআই তখন বুঝে যায় এই সোনুর জন্যই তার সব কেলেঙ্কারি ফাঁস হয়েছে। সে রেগে আগুন হয়ে সোনুকে মারতে যায়, কিন্তু তার বোন সোনুর সামনে দাঁড়িয়ে যায়। সে মোবাইল হাতে বলে তুমি সাহস থাকলে মারো, আমরা ভিডিও করে রাখবো। এসআই ভয় পেয়ে পিছু হাতে যায়। এবার পরিচয় করিয়ে দেওয়া হয় এক চিরঞ্জীবী ভক্তলোক, যার নাম খাইদি। সে তার ছেলে রুস্তমের জন্য পাত্রী খুঁজছে, কিন্তু সে দেখানো মেয়েদের একটার পর একটা ফিরিয়ে দিচ্ছে। ম্যাচমেকার রেগে গিয়ে বলে কালো, ফর্সা, লম্বা, খাটো সব মেয়ে তো দেখাইলাম, এবার আর কি চাও? খাইদি বলে আমি চিরঞ্জীবী ভক্ত, আমার নিজের নাম, আমার স্ত্রীর নাম, এমনকি ছেলের নামও চিরঞ্জীবীর সিনেমা থেকে। তাই আমার ছেলের বউকেও চিরঞ্জীবীর সিনেমার নায়িকার মতো সুন্দর হতে হবে। ম্যাচমেকার তখন বলে এইভাবে চললে তোমার ছেলে সারা জীবন ব্যাচেলই থাকবে। এরপর দেখা যায় রুস্তম কসাইখানায় আছে। তার ব্যবসা হলো খাসির মাংস বিক্রি। একজন লোককে ধরে আনা হয়, কারণ সে বাজারে রুস্তমের বাবাকে অপমান করেছিল। রুস্তম বলে আমার বাবার ব্যাপারে কেউ খারাপ বললে আমি সহ্য করতে পারি না। সেই লোকের রাগের মাথায় সে খাসির স্তূপে ছুঁড়ে ফেলে দেয়। অন্যদিকে এসআই এক রেস্টুরেন্টে ঘুষ নিচ্ছিল। ঠিক তখন খালিল সেখানে আসে। সে এসআই এর ক্ষতবিক্ষত অবস্থার কথা বলে দেখো, এখন তো তোমার পাশের না স্ত্রী আছে না উপপত্নী, সব কারণই শুনো। সে ঘুষের টাকাটা এসআই এর হাতে দেয় এবং বলে যেভাবে একজন মিউজিশিয়ানের জন্য তার আঙুল সবচেয়ে মূল্যবান, একজন বিউটিশিয়ানের ক্ষেত্রেও তাই।
আমি চাই সোনুর আঙুল কেটে ফেলা হোক, তবে হাতে যেন না থাকে। এসআই খালিল মিলে প্ল্যান করে সোনুর গাড়ি অ্যাক্সিডেন্ট করাবে, তবে সোনু সেই ফাঁদ থেকে বেঁচে যায়। তখন খালিল নিজেই নিচে নেমে এসে সোনুর সঙ্গে লড়াই করতে চায়, কিন্তু সোনুর মন তখন অন্য কোথাও। এক সুন্দরী মেয়েকে দেখে সে প্রেমে পড়ে যায়। মেয়েটির নাম জেনি। সোনু ভাবে, এত সুন্দর মেয়ে আমার মতো হ্যান্ডসাম ছেলেকে না পটিয়ে যায় কোথায়। কিন্তু খালিল ও তার লোকেরা তার পথে বাধা হয়, তাই সোনুকে জোর করে লড়াইয়ে জড়িয়ে পড়তে হয়। সে খালিল ও তার দলকে ধোলাই করে। এরপর সোনু যায় জেনির কাছে এবং শুরু করে বাজে কমেন্ট। তোমার ওজন কত, তোমার ফিগার কত সুন্দর, ইত্যাদি। এইসব শুনে জেনি রেগে গিয়ে তাকে খুব ধমক দেয়। সে ভাবে সোনু একজন অশালীন সস্তা টাইপের ছেলে, কিন্তু সোনু হাল ছাড়ে না। পরদিন সে জেনির ব্যাপারে খোঁজ নিয়ে পৌঁছে যায় তার জিমে। সেখানে সে দেখে জেনি নিজের আত্মরক্ষার প্রশিক্ষণ নিচ্ছে, এতে সে আরো মুগ্ধ হয়ে যায়। সে বলে, আমি তোমার কাছে ট্রেনিং নিতে চাই। জেনি বলে, এই জিম তো শুধু মহিলাদের জন্য, তুমি এখানে আসতেই পারো না। তখন সোনু জিমের মালিকের কাছে গিয়ে বলে, দিদি কিছু একটা করো। আসলে সেই মালিকও সোনুর কাস্টমার, তাই সে বিশেষ অনুমতি দিয়ে সোনুকে ঢুকতে দেয়। সেই সঙ্গে জেনিকে বলে, এই ছেলেটাকে ভালোভাবে ট্রেনিং দাও। জেনি রাগে ফেটে পড়ে এবং ইচ্ছাকৃতভাবে সোনুকে ভারী ওয়েট তুলে কষ্ট দেয়। কিন্তু সোনু প্রেমে অন্ধ, তাই সে চুপচাপ সব সহ্য করে যায়। অবশেষে জেনি বলে, শোনো, আগামীকাল মাঠে দেখা করো। এই কথা শুনে সোনুর মন আনন্দে ফেটে পড়ে, বাহ, সে তো আমাকে দেখা করতে যাচ্ছে। সনিউকে একা ডাকা হচ্ছিল, কিন্তু পরদিন যখন সে মাঠে যায় তখন জানি বলে, তুমি দেরিতে এসেছো, তার জন্য তোমাকে শাস্তি পেতে হবে। সনিউ বলে 5 চক্কর লাগবে। তারপর জানি তাকে মজা করে বলে, 5 চক্কর দিতে পারো না কেন? তুমি তো একজন বিউটিশিয়ান। সনিউ, এসব তোমার ক্ষমতার বাইরে। শরীর গঠনের জন্য এসব করতে হয়, যার জন্য স্ট্যামিনা দরকার। একজন মেকআপ আর্টিস্টের এত স্ট্যামিনা কিভাবে থাকবে? হ্যাঁ সনিউ। যখন সে এর আত্মসম্মানে আঘাত করে তখন সনিউ তাকে দেখতে পায় এবং সরাসরি জানিকে কাঁধে তুলে নেয় এবং দ্রুত মাঠে 5 চক্কর দেয়। এই ঘটনায় জানি পুরোপুরি মুগ্ধ হয়ে যায়। তার শরীরের সমস্ত নারীত্ব জেগে ওঠে এবং সে সনিউকে ভালোবেসে ফেলে। পরদিন যখন সনিউ জিমে আসে তখন জানি তাকে খুব ভালো ব্যবহার করে, এমনকি সে গতকালের ব্যবহারের জন্য ক্ষমা চায়। সনিউ এই হঠাৎ পরিবর্তনে অবাক হয়ে যায়। এরপর কিছু বছর আগেই জানি তাকে ঠোঁটে ঠোঁট রেখে চুমু খায়। এভাবেই তাদের সম্পর্ক শুরু হয় এবং অনেক সিঙ্গেল মেয়েরা মন খারাপ করে, কারণ সনিউ এখন সম্পর্কে আছে। একদিন জিউটি নামে এক মেয়ে, যাকে সনিউ তার ছবি তেলের প্যাকেজিং এ ব্যবহার করতে দিয়েছিল, সে আসে সনিউ এর কাছে এবং নতুন প্যাকেট দেখায়। এরপর সেই তেল বাজারে আসার সঙ্গে সঙ্গে সরর সব বিক্রি বন্ধ হয়ে যায়। এরপর একদিন সনিউ নিজের জানিকে শাড়ি পরিয়ে মেকআপ করে নিয়ে যায় তার মামার সঙ্গে দেখা করাতে। জানি অবাক হয়ে যায় সনিউয়ের মামাকে দেখে, কারণ সনিউয়ের মামা মুসলিম। তিনি সনিউয়ের মাকে ছোটবেলায় অনেক সাহায্য করেছিলেন, তাই মায়ের মৃত্যুর পর সনিউয়ের দেখাশোনা তিনিই করেন। এজন্য সনিউ সবকিছুতে তার মতো নেন। মামাও সনিউয়ের পছন্দকে পছন্দ করেন। তিনি এক শাড়ির দোকান চালান এবং জানিকে শাড়ি উপহার দেন। কিন্তু সনিউ এবং জানি যখন ফিরে আসতে থাকে তখন এক লোক তাদের দেখে এগিয়ে এসে বলে, এটা কি নতুন মেয়ে? তার ফিগার দারুণ, তুমি তো আমার বিয়ের শাড়ি পরে আমাকে হ্যারাস করছো। ওহ, আমার বউ তোমার কারণে ডিভোর্স ফাইল করেছে। তখন সনিউ বলে, বাজে কথা বলো না স্যার, তোমার নিজের কর্মের ফল পাচ্ছ। যদি তোমার স্ত্রীকে বিশ্বস্ত থাকতে তাহলে তোমার সংসার ভালো থাকতো। তুমি পার্লারে এসে হুমকি দিয়েছিলে, ফ্রি সার্ভিস না দিলে তোমার এসআই পার্টনার দিয়ে আমাদের হয়রানি করবে। তারপরও এসআই মানেনি এবং বলল, তোমার এই মেয়েটাকে আমার কাছে পাঠাও, সব রাগ চলে যাবে। এরপর আমি আর তোমাকে বিরক্ত করব না। এটা শুনে সনিউয়ের রক্ত গরম হয়ে যায়। সে মারতে যায়, কিন্তু মামা এসে বাধা দেয় এবং এসআইকে সীমায় থাকার নির্দেশ দেন। কিন্তু এসআই মামাকে ঠেলে দেয়। এতে সবাই রেগে যায়। সনিউ এক চট মেরে মাটিতে ফেলে দেয়। এরপর চারপাশের মানুষ ধরে মারতে থাকে, এমন মার খায় যে হাসপাতালে ভর্তি হতে হয়। অন্যদিকে খালিল গিয়ে রুস্তামকে সব বলে, একটা ছেলে আছে সনিউ, মেয়েদের মন জয় করে নিচ্ছে। আমার 3টা বউ, তারাও আমার মাথা খায়। কাশ সনিউ এর সাথে একটু হিসাব চুকিয়ে নিতে পারতাম। খালিল সনিউ এর হিসাব মেটাতে যায়, কিন্তু সনিউ এর ছবি দেখে রুস্তাম এর মনে এক আশার আলো জাগে। সে তার লোকদের বলে, আমার ষষ্ঠ ইন্দ্রিয় বলছে, যদি এই পৃথিবীতে কেউ আমাকে বিয়ে করাতে পারে সেটা সেই। একটা কাজ করো, তোমরা তোমাদের কিছু লোক সনিউয়ের পার্লারে পাঠাও এবং সব সুন্দর ছেলেদের ধরে নিয়ে এসো, হয়তো আমার জন্য কারো প্রতি পছন্দ হবে। বন্ধুরা অন্যদিকে পার্লারে এক মা তার মেয়েকে নিয়ে আসে। তার মেয়ের গায়ের রং কালো, তাই তার বিয়ে হচ্ছিল না। সেই মা হাতজোড় করে সনিউকে অনুরোধ করে, যা খরচ লাগে আমি দেব, কিন্তু আমার মেয়েকে শ্রীদেবীর মতো সুন্দর করে দাও। সনিউ বলে, দেখুন, আমরা 19-20 ভাগ পরিবর্তন আনতে পারি, কিন্তু আপনি তো পুরোপুরি পাল্টে দিতে বলছেন। না না, এটা আমার পক্ষে সম্ভব না। কিন্তু সেই মহিলা অনেক অনুরোধ করে, তাই সনিউ রাজি হয়ে যায় এবং তার চেম্বারের দীর্ঘ সময় ধরে মেয়েটির মুখে নানা কিছু প্রয়োগ করে। তারপর যখন সে বাইরে আসে দেখে রুস্তাম এর গুন্ডারা কর্মীদের মাঝে এবং জোর করে মেয়েদের তুলে নিয়ে যেতে চাইছে। এটা দেখে সনিউ রেগে যায় এবং রুস্তাম এর সব গুন্ডাদের ধুয়ে দেয়।
তখন একজন গুন্ডা রুস্তামকে ফোন করে, সব জানায়, আমরা তোমার জন্য মেয়ে আনতে এসেছিলাম, কিন্তু এখন মনে হচ্ছে তোমাকেই আমাদের উদ্ধার করতে আসতে হবে। রুস্তাম রেগে সনিউয়ের পার্লারে প্রবেশ করে, আর হঠাৎ সে সেই মেয়ের সাথে ধাক্কা খায় যার মুখে। সনিউ ঠিক তখনই শ্রীদেবীর মতো মেকআপ করেছে। তার নামও ছিল সান্দুরি। সান্দুরিকে দেখে রুস্তাম প্রেমে পড়ে যায় এক নজরে। এরপর সান্ডারি বাড়ি যায়, সেখানে এক ছেলে আসে তাকে দেখতে। সে ছবিতে কালো মেয়েকে দেখে এসেছিল, কিন্তু এখানে দেখে অপ্সরার মতো সুন্দরী। এমনকি বিয়ের ঘটকও অবাক হয়ে যায় কিভাবে মেয়ে এত সুন্দর হলো হঠাৎ করে। তারপর রুস্তাম তার বাবা মাকে নিয়ে আসে এবং সান্ডারির বাবা মায়ের সঙ্গে কথা বলে। সেদিনই বিয়ে করে ফেলে। বাবা মা বলে, দেখুন, এটা সব মেকআপের কারিশমা, আমার মেয়ে এত সুন্দর না। কিন্তু শ্রীদেবীর মতো মেয়ে দেখে রুস্তাম আর তার পরিবার বলে যায় সেদিনই বিয়ে হয় ইত্যাদি। তারপর সনিও আসে একটু টাচ আপ দিতে কোনের মেকআপে, আরও একটু প্রশংসা পায় তার মেকআপের জন্য। তারপর যখন বিয়ে শেষ হয়, সনিও একটি ফোন কল পায় ফিল্ম সিটি থেকে, যেখানে একজন নায়িকার মেকআপ করতে বলা হয়। সে চলে যায়। ওদিকে রুস্তাম তার প্রথম রাতে খুব উত্তেজিত ছিল, কিন্তু সান্ডারি ভয়ে পাচ্ছিল যদি তার আসল চেহারা প্রকাশ পায় রুস্তাম কি করবে। সে অনুরোধ করে আলো নিভিয়ে দিতে। রুস্তাম আলো নিভিয়ে দেয় এবং প্রথম রাত উপভোগ করে। সে নিজেকে বিশ্বের সবচেয়ে ভাগ্যবান ব্যক্তি মনে করছিল। কিন্তু পরদিন সকালে সান্ডারি যখন গোসল করে, তার পুরো মেকআপ ধুয়ে যায়। যখন সে চা দিতে আসে শ্বশুর শাশুড়ির কাছে, তারা ভয় পেয়ে যায়। তুমি কে? সান্ডারি সব স্বীকার করে রুস্তামের কাছে। রুস্তাম রেগে গিয়ে তাকে মারতে উদ্যত হয় এবং সনিউয়ের পার্লারে গুন্ডা পাঠিয়ে ভাঙচুর করে। সনিউ সব দেখে ভীত হয়ে পড়ে, কারণ সে কখনো ভাবেনি তার মায়ের উপহার দেওয়া পার্লার কেউ ভেঙে দেবে। এরপর যখন গুন্ডারা সনিউকে দেখে, তারা তাকে মারধর করে এবং বলে, তুমি আমাদের ভাইয়ের সাথে প্রতারণা করেছো মেকআপ দিয়ে। তার বাবা যখন সত্য জানে, স্ট্রোক খেয়ে পক্ষাঘাতগ্রস্ত হয়ে পড়ে এবং আমরা তোমাকে ছেড়ে দেব না, তখন জানিয়েছে সনিউকে কোনোমতে সেখানে থেকে সরিয়ে নিয়ে যায়। এরপরের দিন খবরে দেখানো হয় মিনার কুকিং অয়েল রুস্তাম এর বিয়েতে ব্যবহৃত হয়েছিল, সেটা খেয়ে 100 জনেরও বেশি মানুষ অসুস্থ হয়ে পড়ে। এমনকি MLA বাবুরাও সেখানে ছিল, তার অবস্থাও খারাপ হয়। বলা হচ্ছে তেলে ভেজাল ছিল। তখন সেই চরিত্রহীন এসআই সুযোগ নেয়। ইন্টারভিউতে বলে, মিনার অয়েলের মালিক সনিউকে আমরা খুব শীঘ্রই গ্রেপ্তার করব। এটা দেখে সনিউয়ের মামা, জানি আর রিসেপশনিস্ট সবাই বলে, সনিউ, তুমি আন্ডারগ্রাউন্ড হয়ে যাও। কিন্তু সনিউ তাদের কথা শুনে না। সে বলে, না, আমি আমার নাম নষ্ট হতে দেব না, আমি সত্যি প্রমাণ করব আমি নির্দোষ। তখন তারা বলে, কিন্তু তুমি বাইরে এলেই গুন্ডারা তোমার পেছনে পড়বে, আবার পুলিশ তোমার পেছনে কুকুর লাগাবে। সনিউ বলে, তখনই তো আমার মেকআপ কাজে আসবে। আমার মা আমাকে ছোটবেলায় লায়লা ডাকত, তাই এখন সময় এসেছে লায়লা হওয়ার। বন্ধুরা, এখন সনিউ এমন এক অসাধারণ মেকওভার করে। সে এক সুন্দরী মেয়েতে পরিণত হয় এবং নিজের নাম রাখে লায়লা। অন্যদিকে রুস্তামের বাড়িতে এক সুন্দরী মহিলা তার পক্ষাঘাতগ্রস্ত শ্বশুরের যত্ন নেয়। রুস্তাম খুব রেগে যায় তার বাবার উপর, যে ভালো ভালো মেয়েদের প্রত্যাখ্যান করেছিল এবং শেষে এমন একজনকে পেয়েছে। আমি ফর্সা রং দেখে পাগল হয়ে গেছিলাম, কিন্তু তোমরা ভালো করে তদন্ত করতে পারতে। রুস্তাম এর মা বাবাকে ও ছেলেকে বোঝায়, যা ভাগে আছে তাই হয়, এখন যা পেয়েছো তাই মেনে নাও। পরে ইউথম জানতে পারে সনিউ এবং জানি পালিয়ে গেছে, কিন্তু তার পার্লার এখন কিনে নিয়েছে বোম্বের এক মেকআপ আর্টিস্ট যার নাম লায়লা। আজ লায়লা আরও এক পার্লার খুলেছে দেখে ইউথম রেগে গিয়ে পার্লার বন্ধ করতে চায়, কিন্তু লায়লাকে দেখে তার মন গলে যায়। ওপর থেকে লায়লা তাকে ফ্লার্ট করে বলে, তোমার মতো বডি বিল্ডার আমি কোথাও দেখিনি, তোমাকেই তো খুঁজছিলাম। সত্যি বলি, তোমাকে দেখে মনে হচ্ছে কিছু একটা হচ্ছে। তুমি আমার পার্লার খুলে ফেলো না, বরং আমার প্রথম কাস্টমার হও। রুস্তাম অতি উত্তেজনায় সবকিছু ভুলে যায় এবং যা লায়লা বলে তাই করতে থাকে। এরপর বাসায় গিয়ে সে তার মাকে বলে, মা আমি প্রেমে পড়েছি, মা আমি প্রেমে পড়েছি। এটা শুনে তার মা ছুরি নিয়ে তার পেছনে দৌড়ায় আর বলে, একবার বিয়ে করে তোমার বাবা পক্ষাঘাতগ্রস্ত, দ্বিতীয় বিয়ের নাম নিলেই সাবধান। তখন রুস্তাম দৌড়ে ঘরে গিয়ে লুকিয়ে পড়ে তার মায়ের রাগ থেকে বাঁচতে। এরপর সান্ডারি বেরিয়ে এসে তার শাশুড়িকে বলে, দেখুন এমন করবেন না। আপনি কি চাইবেন আপনার ছেলে দুঃখে থাকুক? যদি সে কারো প্রেমে পড়েছে এবং বিয়ে করতে চায়, তাহলে তার সুখের জন্য আপনাকে সেই মেয়ের সাথে একবার দেখা করা উচিত। অন্যদিকে বন্ধুরা, সনিউ যার মেকআপ ছাড়া একটা ভূতের মতো দেখায়, তিনিও লায়লার কাছে মেকআপ করতে আসেন না, কারণ তারা ভাবে লায়লা সাধারণ মেকআপই করে। তারা নিজেদের মধ্যে বলে, সনিউ জিউটিকে সাহায্য করেছিল, আর এখন যখন সনিউরও সমস্যা, জিউটি কোথায় লুকিয়ে আছে জানি না, কেন সে সামনে এসে বলেন না যে মিনার অয়েল কোম্পানির মালিক সনিউ নয়, বরং জিউটির স্বামী নাগরাজ। তারপর বন্ধুরা, সেই মেয়েদের ফোনে একটি মেসেজ আসে, যেখানে লেখা থাকে যদি তারা সনিউর সাথে দেখা করতে চায়, তাহলে এই জায়গায় চলে আসতে হবে। এরপর পরের রাতে লায়লা সেই মেয়েদের নিয়ে যায় এক নির্জন স্থানে।